আমি ঘুমের ভান করে রইলাম, এদিকে সিয়ামের দুষ্টুমি বেড়েই চলছে। সে আমার অনেক চেষ্টা করেছে, কিন্তু বয়স কম, আগে কখনো এসব করেনি, তাই খুলতে পারছে না। কিছুক্ষণ পর আমিও আর নিজেকে সামলাতে পারছি না, কি করব। তার চোখে চোখ রেখে সবকিছু করে যাব নাকি ঘুমের ভান করে সব শেষ করে দেব। কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে গেল এবার, আর সিয়ামকে ধাক্কা মারা ছাড়া কোনো উপায় নেই। সিয়াম তো নতুন কিছু বোঝে না, তাই ওর কানে কানে ফিসফিস করে বললাম, 2 মিনিট বিশ্রাম নাও আর আমাকে ধরো, আমার হয়ে গেছে। এরপর সিয়াম আমাকে যা করলো সেটা শুনলে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার নাম তিশা, বয়স 2-1 বছর, বাবা মায়ের প্রথম সন্তান। আমরা 3 বোন 1 ভাই, আর আমি সবার বড়। আমার পরে ছোট ভাই, তারপরে বাকি 2 বোন। আমার বাবা একজন সফল ব্যবসায়ী, তাই আমরা সচ্ছল পরিবারের সন্তান। চাওয়ার আগেই সব পেয়েছি। 3 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু বাচ্চা হয়নি, এটাই শুধু অভাব। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই খুব ভালো, তবে দুঃখের কথা হলো বিয়ের 3 মাস পরে ছুটি শেষ হয়ে যাওয়ায় স্বামী আবার সিঙ্গাপুরে চলে যায়, আর তারপরই শুরু হয় আমার এক নতুন জীবন। হ্যালো বন্ধুরা, আমাদের অসাধারণ গল্পগুলো শুনতে আমাদের চ্যানেল স্টোরি লাইফকে সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত গল্পটি শুনুন। চলুন গল্পে ফেরত যাওয়া যাক। সবসময় মন খারাপ করে থাকতাম, কিছুতেই যেন সময় কাটত না। স্বামী দিনে রাতে মিলে 2-0 বারের বেশি ফোন দিত না। সারাক্ষণ অস্থিরতা আর হতাশায় থাকতাম। হঠাৎ একদিন মোবাইলে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে স্টোরি লাইফ চ্যানেলটি পাই। চ্যানেলে অনেক মজার গল্প, মায়ের সাথে ছেলে, ছেলের সাথে মামির সাথে ভাগ্নে, ভাগ্নির সাথে আমি, এরকম অনেক মজার গল্প। প্রথম গল্প শুনে নিজেকেও ভদ্র লাগলেও পরে খুব মজা পাইলাম। তারপর ধীরে ধীরে স্টোরি লাইফ চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে গেলাম। সারাদিন শ্বশুর শাশুড়ির সেবা যত্ন, ঘর সংসার সামলানো, নিয়ম করে স্বামীর সাথে মোবাইলে কথা বলা, আর রাতে শুয়ে শুয়ে স্টোরি লাইফ চ্যানেলের গল্প দেখা, আর নিজেকে শান্ত করা। আমার প্রতিদিনের কাজ। গল্প শুনতে মনটা ভিতরে ভিতরে চুরি হয়ে গেল। রাতে মাঝে মাঝে মনে হতো রাস্তা থেকে কোনো ছেলেকে ঘরে ডেকে এনে আমার ইচ্ছা পূরণ করেনি। এভাবে গল্প শুনে সময় কাটানোর কিছুদিন পর হঠাৎ একদিন আমার জীবনে এলা এক সুপুরুষ হাসি আর ঠাট্টার ছোলে। নিজের অজান্তেই জড়িয়ে পড়ি প্রেমে। বিশ্বাস করেন আর না করেন, এখন আমার কাছে সারা পৃথিবী একদিকে, আর অন্যদিকে আমার প্রেম। বৈধ বলেন আর অবৈধ বলেন, আমি আমার প্রেমিককে ছাড়া বাঁচব না। আমার মতো রক্ষণশীল পরিবারের সহজ সরল মেয়ে কিভাবে এমন সম্পর্কে জড়িয়ে গেলাম, সেই গল্পটাই আজ তোমার সাথে মন খুলে বলবো। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিন্তু কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। আর কথা বলে নেই আমার, কিন্তু গল্প বলার অভ্যাস নেই। স্টোরি লাইফ চ্যানেল থেকে যতটুকু শিখেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি। সবসময় অন্যের গল্প শুনি, তাই ভাবলাম আজ নিজের গল্প সবার সাথে শেয়ার করি। গল্পের নায়ক বলেন আর খলনায়ক বলেন, তার নাম সিয়াম। সিয়াম আমার স্বামীর আপন বড় বোনের একমাত্র ছেলে, মানে সম্পর্কে সে আমার ভাগ্নে হয়। সিয়াম খুব শান্ত স্বভাবের ছেলে। বিয়ের সময় সিয়ামকে দেখেছিলাম, কিন্তু ভালোমতো কথা হয়নি। সিয়াম তখন এসএসসি পরীক্ষার্থী, পড়াশোনার চাপে মামার বিয়েতে ঠিকমতো বাড়াতে পারেনি। সিয়ামের বাড়ি গ্রামের দিকে, তাই এসএসসি পরীক্ষায় পাশ করার পর সিয়াম আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ি থেকেই পড়াশোনা করত। আমাদের বাড়ি থেকে সিয়াম যে কলেজে ভর্তি হয়েছে তার দূরত্ব ছিল মাত্র 1-0 মিনিটে। সিয়াম প্রতিদিন সাইকেলে চড়ে কলেজে যেত। আমার শ্বশুরবাড়িতে ঘর ছিল মাত্র একটি, তবে সিয়ামের পড়ালেখার কথা চিন্তা করে বড় ঘরটার পাশে ছোট্ট পড়ার ঘর তৈরি করে দেয়া হয়েছিল। ঘর, চেয়ার, টেবিল সহ খাটিয়া ছিল। তবে রাতে সিয়াম বড় ঘরটায় এক রুমে থাকত। আমাদের বড় ঘরটায় 3 রুম, এক রুমে আমি আর আরেকটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকত। মাঝখানে রুমটা অবশ্য ফাঁকা ছিল, তবে সিয়াম আসার পর মাঝখানে রুমটা একটা খাট বসানো হয় এবং সিয়াম মাঝখানে রুমটাই থাকে। রাতে পড়া শেষ করে এসে মাঝখানে রুমটা ঘুমায়। সিয়াম খুব মেধাবী, এসএসসিতে সে A+ পেয়েছে। সিয়াম কথাবার্তা খুব কম বলে, প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না, এমনকি তার নানা নানির সাথে না। আর আমার দিকে কে ঠিকমত তাকায় না। আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, সারাক্ষণ ঘরেই থাকেন। শ্বশুর চশমা ছাড়া ঠিকমতো চোখে দেখে না, আর শাশুড়ি হাতির মতো মোটা শরীর নিয়ে নড়তে পারে না, সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে পান চিবায়। শ্বশুর দিনের বেলায় এদিকে ওদিক গেলেও শাশুড়িকে আজ পর্যন্ত ঘরের বাইরে যেতে দেখি নাই। সে যাই হোক, সিয়াম আমাদের বাড়িতে এসেছে 20 দিন হল, এখন অবধি আমার সাথে ঠিকমত কথাই বলেনি। আমাকে খুব লজ্জা পায়। আমি আর সিয়াম একসাথে খাওয়া দাওয়া করি। শ্বশুর শাশুড়ির খাবার তাদের বিছানার উপর দিয়ে আসি, আর আমি সিয়াম একসাথে খাই। সিয়াম বাড়িতে আসার পর আমার স্বামী ব্লগ চ্যানেলের গল্প দেখা আর হচ্ছে না, কারণ পড়া শেষ করে এসে কখন ডাক দিয়ে বলবেন আমি দরজা খোলো, তাই সারাক্ষণ তার অপেক্ষায় থাকতাম। সে খুব পড়াশোনা করত, আর রাত 10টার আগে
খেতে আসতো না, মাঝে মধ্যে তো একটা 12টা পর্যন্ত পড়তো। আমি প্রায় ঘুমিয়ে যেতাম। সিয়াম তখন সামনের দরজায় ডাক দিয়ে না পেয়ে ঘরের বাম সাইডের দরজায় এসে ডাকতো, অর্থাৎ আমি যে রুমটা ঘুমাতাম ঠিক ওই রুমটার বাইরে দরজার দিকে এসে ডাকতো। তখন আমি লাফিয়ে উঠে গিয়ে দরজা খুলতাম। একদিন সিয়াম অনেক রাত পর্যন্ত পড়ল, তা প্রায় রাত 12টা কি 12:03 হবে। তখন আমি ঘুমে বিভোর। সিয়াম এসে প্রায় 1:05 মিনিট ডাকাডাকি করেও আমাকে জাগাতে পারছিল না। উপায় না পেয়ে সে রান্নাঘর থেকে মাছ ধরার ছিপ দিয়ে জানালার ফাঁক দিয়ে আমাকে গোত্তা মারল। আমি লাফিয়ে উঠলাম, তারপর গিয়ে দরজা খুলে দিলাম। আমি ভাত খাওয়ার জন্য বাসন পরিষ্কার করতে চাইলে সিয়াম বলল, মাম আমি ভাতও খাবো না, তুমি শুয়ে পড়। আমি বললাম, কেন ভাত খাবে না? কেন ভাত না খেয়ে কেউ রাতে ঘুমায়? সিয়াম বলল, না, তোমার চোখে অনেক ঘুম, এমনিতেই তোমাকে রোজ রাত জাগিয়ে কষ্ট দিই, আজ অনেক রাত হয়েছে, এবার তুমি শুয়ে পড়ো, আমি সকালে উঠে খাবো। আমি বললাম, আমার কোনো সমস্যা নেই, তোমার যতক্ষণ মন চায় পড়ে এসো, মাঝে মধ্যে চোখটা একটু লেগে যায় আর কি। তখন সিয়াম বলল, আমার জন্য তুমি শুধু শুধু জেগে থাকবে কেন? কাল থেকে আমি পড়ার ঘরটা ঘুমাবো। আর নানা নানিকে যখন খাবার দাও তখন আমাকেও ডাক দিয়ে ওই সময় তুমি আমিও খেয়ে নেব। আমি বললাম, সন্ধ্যা রাতে খেয়ে মিলে রাত জেগে পড়তে পড়তে ক্ষুধা লাগবে, যখন তখন কি খাবে? আর তাছাড়া এত বড় ঘর থাকতে তুমি ঘরে ঘুমাবে কেন? আমি কি কখনো বলেছি তোমার জন্য আমার যা হচ্ছে তুমি কি বাইরের কেউ? তুমি তো আমাদের নিজেদের মানুষ, তোমার জন্য এটুকু করতে পারবো না? সিয়াম বলল, ঠিক আছে, আমি অনেক রাত হয়েছে, এবার ঘুমাও, এ ব্যাপারে সকালে তোমার সাথে আলাপ করব। এটা বলেই সিয়াম সোজা তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল আর আমিও আমার রুমে চলে আসলাম। তবে আর যাই হোক, আজ প্রথম সিয়াম আমার সাথে এত কথা বলেছে, কিন্তু একবারও আমার চোখের দিকে তাকায়নি। এখন সকাল 8টা, সিয়াম এখনো ঘুম থেকে ওঠেনি। কাল অনেক রাতে ঘুমিয়েছে, তাই একটু বেশি ঘুমাচ্ছে। এমনিতে প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠে উঠোনে হাঁটাহাঁটি করে আমকে কখনো সকালে পড়তে দেখনি। সিয়ামকে ডাক দিতে হবে, কারণ 10টায় ক্লাস আছে, তাই সিয়ামকে ডাক দিলাম। সিয়ামও তো 8টায় বাজে, কলেজে যাবে না? সিয়াম বলকটা বাজে, আচ্ছা 1টা বাজে বলতেই লাফিয়ে উঠল। তারপর গোসল করতে গেল। মিনিট 10কের মধ্যে গোসল শেষ করে নাস্তা খেয়ে সোজা কলেজে চলে গেল। এরপর ঠিক 2টার সময় কলেজের ক্লাস শেষ করে বাসায় ফিরল। মাঝে মধ্যে অবশ্য 12টায় 1টার দিকে চলে আসে। পড়ার ঘরে বই খাতা রেখে গোসলখানায় হাত মুখ করতে গেল। এদিকে আমি খাবার নিয়ে বসে আছি। সিয়াম ঘরে আসলো, তারপর আমার দুজনে একসাথে দুপুরের খাবার খেলাম। খাবার খাওয়ার সময় কোনো কথা হলো না, শুধু জিজ্ঞেস করেছিলাম কলেজে ঠিকমতো ক্লাস হয় কিনা। বাচ্চা ছেলের মতো মাথা নেড়ে শুধু বলেছি হ্যাঁ, শুধু এটুকুই। খাবার খেয়ে সিয়াম তারপর আর ঘরে গিয়ে শুয়ে রইল। সিয়াম অবশ্য দিনের বেলা ওই ঘরে ঘুমায়। সন্ধ্যা হয়ে গেল, সিয়াম ঘুম থেকে উঠছে না। আমি পড়ার ঘরটা গিয়ে সিয়ামকে ডাক দিলাম। আমার ডাক শুনে ঘুম থেকে উঠে বিছানায় বসল, আমার দিকে তাকিয়ে বল, কি হয়েছে, ডাকছো কেন মাম? আমি বললাম, না কিছু না, সন্ধ্যা হয়ে গেল, তুমি এখনো ঘুমাচ্ছ, পড়তে বসবে না? সিয়াম বলল, সন্ধ্যা হয়ে গেছে নাকি দেখি কয়টা বাজে। সিয়াম পড়ার টেবিলে রাখা তার হাত ঘড়িটা টাইম দেখে গোসলখানার হাত মুখ ধুত করার জন্য চলে গেল। আমি তারপর আর ঘরে বসে রইলাম হাত মুখ ধুত করে। সিয়াম পড়ার ঘরে আসলো, আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো এখানে কি করার? রান্নার কাজ শেষ? আমি বললাম, সেই কখন শেষ করেছি, কেন ক্ষুধা লাগছে নাকি? সিয়াম বলল, আরে নাকি যে বলো, এই সন্ধ্যার সময় ক্ষুধা লাগে নাকি? তবে চা হলে ভালো হতো। আমি বললাম, চা পাতা মনে হয় ঘরে নেই, কাল থেকে তোমাকে চা করে দেব। ঠিক আছে। সিয়াম বলল, ঠিক আছে, এখন যাও, আমি পড়তে বসো। আমি বললাম, আচ্ছা বাবা, তুমি মনোযোগ দিয়ে পড়। আমি গেলাম। আমি আমাদের বড় ঘরটায় চলে আসলাম। ঘন্টা দুযোগ পরে শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম। শ্বশুর শাশুড়ি খাচ্ছে, আমি পাশেই বসে আছি। হঠাৎ শ্বশুর বলল, বৌমা, সিয়াম ঠিকমতো পড়ালেখা করে তো, তুমি একটু খেয়াল রেখো। আমি বললাম, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, সিয়াম খুব ভালো ছেলে, তাকে পড়ার জন্য বলতে হয় না, সে নিজেই নিজের পড়া শেষ করে নেয়। শ্বশুর বলে, তা জানি, কিন্তু তারপরেও আমাদের দায়িত্ব আছে না? আমি বললাম, সিয়ামকে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমি সারাক্ষণই তার সাথে সাথে আছি। আর বাবা, কাল সকালে সিয়ামের জন্য দোকান থেকে চা পাতা নিয়ে আসবেন। সিয়াম আজ সন্ধ্যার সময় চা চেয়েছিল, আমি বলছি কাল থেকে দেব। শাশুড়ি বলল, সিয়ামের বাড়িতে সবাই চা খাওয়ার অভ্যাস, আমি একবার তোমাকে বলবো বলবো বলেও ভুলে গেছি। তোমার শ্বশুরের আনার দরকার নেই, বাজার সদাই যা লাগে এখন থেকে সিয়ামকে দিয়ে নিয়ে আসবে। সিয়ামকে সকালে আমি বলে দেব। আর বৌমা, সকালে নাস্তা করার সময় আমাকে মনে করিয়ে দিও, আমি সিয়ামের সাথে কথা বলবো। আমি বললাম, ঠিক আছে মা। আমি তাদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত বসে রইলাম। খাওয়া শেষে বাসনপত্র গুছিয়ে আমার রুমে গিয়ে মোবাইলে বাড়িতে মায়ের সাথে কথা বললাম। কথা বলতে বলতে রাত প্রায়
10টা বেজে গেল, এবার দেখি সিয়াম কি করছে। আমি দরজা খুলে সিয়ামের পড়ার ঘরের কাছে গেলাম। ঘরের কাছে যেতেই সিয়ামের পড়ার শব্দ পেলাম। পড়ার শব্দ পেয়ে আমি আর ঘরে ঢুকলাম না, কারণ সিয়াম রাগ করতে পারে, তাই বর ঘরে চলে আসলাম। রাত প্রায় 1:00টার উপরে, কিন্তু সিয়াম এখনো ঘরে আসছে না। আমি একা জেগে আছি, পড়ার ঘরে যাব সেটাও সাহস পাচ্ছি না, কারণ আমি রাতের বেলা অন্ধকারে ভয় পাই। তাই বাইরে না গিয়ে সামনের জানালা খুলে বসে রইলাম। অপেক্ষার পর অপেক্ষা, কিন্তু সিয়াম ঘরে আসছে না। পড়ার ঘরে না হয় ঘুমাবে, কিন্তু খেতে আসবে তো। আমার কিছু ভালো লাগছে না, কি করব ভেবে পাচ্ছি না। শ্বশুরকে থাকো নাকি থাকবো না তাও বুঝতে পারছি না। এভাবে অপেক্ষা করতে করতে রাত প্রায় 1:30 বেজে গেল। এরপর আমি অপেক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে শাশুড়িকে আমি জিজ্ঞেস করলাম, মা সিয়াম ঘরে আসে নাই? শাশুড়ি বল না কেন, কি হয়েছে বৌমা? আমি বললাম, না কিছু না মা, সিয়াম কাল রাতে বর ঘরে আসে নাই, পড়ার ঘরে ঘুমিয়েছে। আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। শাশুড়ি বল, কি বলবো মা, সিয়াম পড়ার ঘরে ঘুমাবে কেন? এই ঘরে কি তার সমস্যা হয়? আমি বললাম, কি জানি মা, আমি তো সারাক্ষণই তার খেয়াল রাখি। আমার মনে হয় সিয়াম আমাকে লজ্জা পায়। আচ্ছা, আমাকে লজ্জা পাওয়ার কি আছে? আমি তোমার মতোই, তাই না? শাশুড়ি আমাকে বল, সিয়ামকে ডাকো, সে তোমাকে লজ্জা পাবে কেন? তুমি তো তাকে অনেক খাতির যত্ন করছো, সেটা তো আমি নিজেই দেখছি। তাহলে সে এমন করবে কেন? এটা তো ঠিক না। সেখানে লেখাপড়া করবে, যখন যা লাগবে তোমাকে বলবে, তুমি না দিলে আমাদের বলবে। আর তুমি তো আমার লক্ষ্মী বৌমা, কত সুন্দর করে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। কি সিয়াম কই, ডাকো তাকে। আমি বললাম, ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, কয়দিন গেলে এমনিতেই লজ্জা চলে যাবে। দেখি সিয়াম কি করছে, এখনো ঘুম থেকে কেন উঠছে না, আর তার উপরে বাজে কলেজের সময় হয়ে যাচ্ছে না। আমি শাশুড়ির সাথে কথা বলে সিয়ামের পড়ার ঘরে গেলাম। এখনো দরজা বন্ধ, তার মানে সিয়ামের ঘুম ভাঙ্গেনি। আমি দরজায় টোকা মেরে সিয়াম সিয়াম বলে ডাকতে লাগলাম। সিয়ামের কোনো সারা শব্দ নেই। অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু তার কোনো হুঁশই নেই। ঘরটা আবার কোনো জানালা নেই যে তাকে জানালার পাশে গিয়ে ডাকি। পুরো ঘরটা একটাই দরজা। যাই হোক, এবার জোরে জোরে দরজায় থাপ্পড় মারতে থাকলাম। রায় 1:05 ডাকাডাকির পর সিয়াম দরজা খুলেই আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি বুঝতে পারলাম না ঘুমে কাতর আছে নাকি অসুস্থ হয়ে পড়ল। আমি ঘরে ঢুকে তার মাথায় হাত দিলাম। হাত দিতেই দেখি শরীরে প্রচণ্ড জ্বর, শরীরটা যে পুড়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। দৌড়ে বর ঘরে এসে শাশুড়িকে বললাম। শাশুড়ি তো আবার সুন্দরবনের হাতে চলাফেরা করতে পারে না, তাই আমাকে বলল, বৌমা সিয়ামের শরীরটা ভিজা কাপড় দিয়ে মুছে দাও আর কপালে জলপট্টি দাও। আমি শাশুড়ির কথামতো বালতিতে পানি নিয়ে সিয়ামের শরীর থেকে কাঁথা সরিয়ে তার টি-শার্ট খুলে সারা শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিলাম। তারপর কপালে জলপট্টি দিলাম। প্রায় ঘণ্টাখানেক তার পাশে বসে রইলাম। এরপর আস্তে আস্তে সিয়াম চোখ খুলতে লাগলো। আমি তাকে ধরে উঠে বসলাম। বসানোর পর সিয়াম আমাকে বলল, মামি রাতে যখন জ্বর অনুভব করি তখন সাথে সাথে গিয়ে তোমাকে ডাক দিয়েছিলাম, কিন্তু তুমি গিয়েছিলে, তাই তোমাকে আর বেশি ডাকাডাকি করেনি। আমি বললাম, এটা কোনো কথা হলো সিয়াম? তুমি অসুস্থ, একা একা এ ঘরে কেন ঘুমালে? আমার জানালায় জোরে থাপ্পড় মারতে, নয়তো বামদিকের দরজাটা জোরে লাথি মারতে। এভাবে একা একা কষ্ট করার কোনো মানে হয়? এভাবে 1:00 কথা বলার পর সিয়াম উঠে দাঁড়াল। তারপর খাট থেকে নেমে সোজা গোসলখানায় গেল। গোসলখানা থেকে হাত মুখ ধুত করে বট ঘরে গেল। সিয়ামকে বট ঘরে যেতে দেখে আমিও বট ঘরে চলে গেলাম। বট ঘরে এসে তাকে নাস্তা দিলাম। নাস্তা করতে করতে তার শরীরের জ্বর কিছুটা কমে গেল। কলেজে যাওয়ার মতো সময় আর শরীরের কন্ডিশন কোনটাই ছিল না, তাই সিয়াম আজ কলেজে গেল না, বাড়িতেই হাতাহাতি করছে। আমি রান্না করছি, হঠাৎ দেখি সিয়াম আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, রান্না শিখবে নাকি? সিয়াম বল, না ভাবছি তুমি সারাদিন একা একা কত কাজ করো, সবার খেয়াল রাখো। সৎ জি, তুমি অনেক ভালো। কেন যে তোমার সাথে এতদিন কথা বলিনি? আমি আসলে তোমাকে লজ্জা পেতাম, তাই তোমার সামনে কম আসতাম, কম কথা বলতাম। তাছাড়া আমি মেয়েদের কাছ থেকে একটু দূরেই থাকি। আমি বললাম, কেন মেয়েদের কাছ থেকে দূরে কেন? মেয়েরা কি বাঘ না ভাল্লুক? সিয়াম বল, আরে না, তুমিও দেখছি কলেজের মেয়েদের মতো কথা বলো। আমি বললাম, কলেজে আবার মেয়ে বন্ধু নাই তো? সিয়াম বল, আরে না, আমাদের ক্লাসের একটা মেয়ে আছে, অর্থাৎ গায়ে পড়ে কথা বলে। আমি বললাম, তাই নাকি? আমি এটার নাম কি? সিয়াম বল, বিশ্বাস করো আমি ওর নামও জানি না আর জানার ইচ্ছাও নাই। তাকে দেখলেই আমার প্রচণ্ড রাগ হয়। গায়ে পরে কথা বলা মেয়েদের আমি একদম পছন্দ করি না। আমি বললাম, তাহলে তো তুমি আমাকে পছন্দ করো না, কারণ আমিও তোমার গায়ে পড়ে কথা বলি। সিয়াম বলল, তুমি কি বাহিরের মানুষ নাকি? তুমি তো আমার সাথে যখন খুশি কথা বলতে পারো। বলতে গেলে তোমার সাথে কথা না বলে আমি অপরাধ করেছি। তোমার
জায়গায় অন্য কেউ হলে এতটা খেয়াল রাখতো না। তুমি সত্যিই খুব ভালো। আমি বললাম হয়েছে, আর হাওয়া দিতে হবে না, এবার যাও আমার মোবাইলটা দিয়ে তোমার মাকে ফোন দাও, তোমার অসুখের খবর জেনে গেছে। সিয়াম বল, মাকে আবার জানালে কেন? আমি বলিনি, তোমার নানি বলেছে। নানি? এই নানিকে নিয়ে আর পারলাম না, সবকিছুতেই বাড়াবাড়ি করে সিয়াম আমার রুমে চলে গেল। আমি রান্না শেষ করে গোসলখানায় গেলাম। গোসল শেষ করে শ্বশুর শাশুড়িকে দুপুরের খাবার দিয়ে আমি আর সিয়াম একসাথে খাবার খেলাম। দুপুরের খাবার শেষ করে সিয়াম পড়ার ঘরে চলে গেল। আমি বাসনপত্র গুছিয়ে দেখি সে বর ঘরে নেই। আমি সিয়ামের পড়ার ঘরে গিয়ে সিয়ামকে ডাক দিয়ে বললাম, এই ঘরে ঘুমানোর দরকার নেই, বট ঘরে আসো, আবার শরীর খারাপ করলে উঠে দাঁড়াতে পারবে না। সিয়াম তখন আমার কথা অমান্য করল না, আমার পেছন পেছন বর ঘরে এসে মাঝখানে রুমটার খাটে বসে রইল। আমি তাকে বললাম, সিয়াম, মাঝে রুমে ঘুমাতে অসুবিধা হলে তুমি আমার রুমে গিয়ে ঘুমাও। আমি দুপুরে বেশি ঘুমাই না, তুমি যাও আমার রুমে গিয়ে ঘুমাও। আসলে মাঝে রুমটা একটু খোলামেলা তো, তাই সিয়াম এখানে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তারপর সিয়াম আমার কথামতো আমার রুমটা গিয়ে শুয়ে পড়ল। এদিকে শাশুড়ি ডাকছে, পান খাবে, চুলের কোটা খুঁজে পাচ্ছে না। চুলের কোটা দিতেই শাশুড়ি জিজ্ঞেস করল, সিয়াম কোথায়? আমি বললাম, মা, সিয়াম আমার রুমে ঘুমাচ্ছে, পড়ার ঘরে গিয়ে শুয়েছিল, আমি নিয়ে এসেছি। বলা তো যায় না, আবার কখন শরীরটা খারাপ করে বসে। আর মাঝে রুমটাই সিয়াম ঘুমাতে পছন্দ করে না, এজন্য আমি বলেছি আমার রুমে গিয়ে। শাশুড়ি বল, ভালোই করেছে, মাঝে রুমটা আসলে থাকার উপযুক্ত না। দেখো সিয়ামকে বল এখন থেকে তোমার সাথে ঘুমাতে, রাতে পড়া শেষ করে তোমার সাথে ঘুমাবে। তুমি তো আর তাকে কম আদর যত্ন করছো না, তোমার কথা না শুনে পারবে না। আমি বললাম, মনে হয় না আমার সাথে ঘুমাবে, তবে আজ আমার সাথে অনেক কথা বলেছে, এতদিন তো লজ্জায় কথাই বলেনি, আজ মামুর সাথে খুব কথা বলেছে। শাশুড়ি বলেছিলাম না কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে, আর তুমি যে খাতির যত্ন করছো ওর মা চেয়ে কম না। আমি কি বলেন মা, সিয়াম তো আমাদের ছেলের মতোই। তাছাড়া সিয়ামের মামা সিয়ামকে অনেক ভালোবাসে, প্রতিদিনই ফোনে সিয়ামের খোঁজ খবর নেয়। সিয়ামকে কি আমি যত্ন না করে পারি? শাশুড়ি বল, না রে মা, তোর মতো বর পাওয়া ভাগ্যের ব্যাপার। এই বলে শাশুড়ি প্রায় দিল। আমি চলে আসলাম আমার রুমে, এসে দেখি সিয়াম ঘুমায়নি, মোবাইলে গেমস খেলতে আছে। আমি বললাম, গেমস খেলার দরকার নেই, রাতে জ্বরের জন্য ভালোমতো ঘুমাতে পারোনি, এখন একটু ঘুমাও। সিয়াম বল, তুমি কি করবে? তুমি ঘুমাবে না? আমি বললাম, না আমি ঘুমাবো না, আর ঘুমালেও সমস্যা নেই, খাদ্য আর ছোট না, তোমার পেছনে শুয়ে পড়ব। সিয়াম বল, কি বলো? আমি কারো সাথে ঘুমাই না, আমি একা একা ঘুমাতে পছন্দ করি, তাছাড়া আমার ঘুমের স্টাইল ভালো না, ঘুমের মধ্যে হাত পা কখন কোথায় যায় নিজেও জানি না। আমি হেসে বললাম, হাত পা আর কোথায় যাবে, এই রুম ছেড়ে তো আর যাবে না। সিয়াম বলল, তুমি তো দারুণ কথা জানো, হাসতে হাসতে, তুমি খুব মজার মানুষ, তোমার মনটা অনেক ভালো। আমি বললাম, এত ভালো ভালো বলা লাগবে না, এবার ঘুমানোর চেষ্টা করো, তোমার অমত থাকলে আমি মাঝে রুমে গিয়ে ঘুমাই। সিয়াম বল, না না, সমস্যা নেই, আমার চোখে এত ঘুম নেই এখন, তুমি সারাক্ষণ কাজকর্ম করো, তোমার এখন একটু বিশ্রাম দরকার, তুমি ঘুমাও, আমি সাইলেন্ট মোডে তোমার মোবাইলটা একটু গেম খেলি। আমি বললাম, আচ্ছা তুমি গেমস খেলা, আমি ঘণ্টাখানেক ঘুমাই। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি সিয়াম নেই, ঘরের বাহিরে গিয়ে দেখি উঠোনে হাত আছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। এর মধ্যে আমি রান্নাঘরে গিয়ে সিয়ামের জন্য নুডলস বানালাম। সিয়াম নুডলস দেখে খুব খুশি। তারপর নুডলস খেয়ে পড়ার ঘরে গিয়ে পড়তে বসল। ঘণ্টাখানিক পড়ার পর আমি গিয়ে তাকে নিয়ে আসলাম, বললাম, আজ আর এত পড়ার দরকার নেই, শরীর ভালো হলে কাল থেকে আবার পড়া শুরু করবে। সিয়াম আমার সাথে বট ঘরে চলে আসলো। রাতের খাবার খেয়ে ওঠার আগেই শাশুড়ি আমকে ডাকলো, সিয়াম, সিয়াম আসছি। নানি? কি হয়েছে, ডাকছো কেন? সিয়ামের নানি বলল, ওই ছোট্ট ঘরটা বানিয়েছি তোর পড়ার জন্য, থাকার জন্য না, মাঝে রুমটা ঘুমাতে না পারলে তোর মামির সাথে ঘুমায় তোর মা। আমি কি তোকে কম আদর করে? মুরব্বিদের কথা শুনতে হয়, শুধু লেখাপড়া করলেই হয় না, আদব কায়দা শিখতে হয়। সিয়াম বলে, ঠিক আছে তুমি ঘুমাও, আমি মামির সাথে ঘুমাবো। শাশুড়ির সাথে কথা বলে সিয়াম যখন মাঝে রুমের ঘাটে বসল, ঠিক তখনই হঠাৎ তার শরীরটা আবার আগুনের মতো গরম হতে লাগলো, শরীরটা যে পুড়ে যাচ্ছে। সিয়াম মাম মাম বলে ডাকতে লাগল। আমি আমার রুমে ছিলাম, দৌড়ে গেলাম সিয়ামের কাছে। আমি বললাম, কি হয়েছে সিয়াম? সিয়াম বল, মাম দেখো আমার শরীরটা আবার গরম হয়ে যাচ্ছে, শরীরটা যেন কাঁপছে। আমি বললাম, ঠিক আছে বাবা তুমি বসো, আমি তোমার শরীরটা ভিজা কাপড়ে মুছে দিচ্ছি। আমি শাশুড়িকে বললাম, মা সিয়ামের আবার খুব জ্বর এসেছে, শরীরে আগুন ধরার অবস্থা, কি করব, শরীরটা মুছে দাও। আর দেখো তোমার সুরের ওষুধের কোটায় প্যারাসিটামল ট্যাবলেট আছে, খাইয়ে দিয়ে তোমার সাথে নিয়ে শুয়ে দাও, রাতে জ্বর না কমলে সকালে ডাক্তারের কাছে নিয়ে যায়। আমি শাশুড়ির কথামতো তাই করলাম, আমার রুমে নিয়ে খাটে শোয়া, তার সারা শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিলাম। সিয়াম জয়ের খুব
কাছে দেখে আলমারি থেকে কম্বল নামিয়ে দিলাম আমি আর সিয়াম পাশাপাশি শুয়ে রইলাম আমি সিয়ামের মাথায় হাত বোলাতে লাগলাম জ্বরে সিয়ামের শরীর ভূমিকম্পের মতো কাঁপছে তার কাঁপুনি দেখে আমি তাকে জড়িয়ে ধরলাম তারপরও যেন কাঁপুনি থামছে না অনেকক্ষণ পর কাঁপুনি একটু কমেছে এবার তার চোখে একটু ঘুমও দেখা যাচ্ছে এদিকে আমার চোখে ঘুম এসে গেছে আমি সিয়ামের মাথায় হাত বোলাতে বোলাতে কখন জানি ঘুমিয়ে গেলাম গভীর রাতে সিয়ামের জ্বর আবার বেড়ে যায় কিন্তু আমি টের পাইনি জ্বরের কাঁপুনিতে সিয়াম আমাকে জড়িয়ে ধরে সিয়াম যখন আমাকে ধরেছিল সম্ভবত আমার এলোমেলো ছিল আমার স্পর্শে তার ইচ্ছার বিরুদ্ধে তার শক্ত হয়ে যায় নিজেকে সামলাতে না পেরে অবশেষে আমার করতে থাকে আমি প্রথম কোনো কিছু টের পাইনি সিয়াম যখন কিছুক্ষণ আমি টের পাইলাম কিন্তু সিয়ামের জ্বর বুঝতে পেরে আমি আর কিছু বললাম না জেগেও ঘুমানোর ভান করলাম তবে কথা সত্য এতদিন আমি যাই করেছি বলেছি না কেন আমি সিয়ামকে কখনো অন্য চোখে দেখিনি সিয়াম আসার পর আমার রুটিন চেঞ্জ হয়ে গিয়েছিল জানি না কেন তবে সিয়ামকে নিয়ে আমার কোনো অন্য মানসিকতা ছিল না তার প্রতি আমার যতটুকু দায়িত্ব কর্তব্য ছিল আমি তার সবটুকুই পালন করার চেষ্টা করেছি প্রত্যেকটা মেয়েরই কিছু কষ্ট থাকে তাই বলে সব জায়গায় সবার সাথে সবকিছু করে না ভাবেও না যাই হোক আমি ঘুমের ভান করে রইলাম এদিকে সিয়ামের দুষ্টুমি বেড়েই চলছে সে আমার অনেক চেষ্টা করেছে কিন্তু বয়স কম আগে কখনো এসব করেনি তাই খুলতে পারছে না কিছুক্ষণ পর আমিও আর নিজেকে সামলাতে পারছি না কি করব তার চোখে চোখ রেখে সবকিছু করে যাব নাকি ঘুমের ভান করে সব শেষ করে দেব কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে গেল এবার আর সিয়ামকে ধাক্কা মারা ছাড়া কোনো উপায় নেই সিয়াম তো নতুন কিছু বোঝে না তাই ওর কানে কানে ফিসফিস করে বললাম 2 মিনিট বিশ্রাম নাও আর আমাকে ধরো আমার হয়ে গেছে সিয়াম আমাকে সকাল হতেই আমি নাস্তা তৈরি করতে চলে গেলাম রান্নাঘরে নাস্তা করে প্রতিদিনকার মতো কাজকর্ম করতে লাগলাম সিয়াম নাস্তা করে পড়ার ঘরে চলে গেল কলেজে গেল না গোসল করার সময় যখন হলো তখন পড়ার ঘর থেকেই জোরে জোরে মামি মামি বলে ডাকতে লাগল আমি গিয়ে বললাম কি হয়েছে সিয়াম বল আসলে ঘরে একবার করে গিয়ে গোসল করি আমি বললাম শোনো সিয়াম রাতের খাবার রাতে খেতে হয় আর প্রয়োজনের বেশি কোনো কিছু ভালো না দিনের বেলায় কখনো কল্পনাও করে না যদি কখনো কারো চোখে পড়ে বা কোনো প্রকার সন্দেহ হয় তাহলে তোমার আমার দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে আমি যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করব তা না হলে জীবন নষ্ট হয়ে যাবে সমাজে মুখ দেখাতে পারবে না বুঝতে পারছে সিয়াম মাথা নাড়িয়ে বল হ্যাঁ বল তারপর থেকে সিয়াম আর কোনো দিনের বেলার জন্য বায়না ধো